হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে আরও একটা নতুন ভিডিওতে। তোমাদের সাথে বরাবরের মতো আছি আমি তোমাদের সিয়াম ভাইয়া, 10 মিনিট স্কুলের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। এতদিন পর্যন্ত আমরা শুরুতে রাদারফোর্ড মডেল পড়েছি, তারপর বোর পরমাণু মডেল পড়ছি, তারপর সেখানে আমরা বর্ণালী নিয়ে অনেক আইডিয়া পাইছি, রাইট? এখন আমরা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে বোর পরমাণু মডেলই কি একদম সর্বশেষ একদম প্রপার ঠিকঠাক মডেল, সেটা নিয়ে আজকে আমরা জানবো। অ্যান্ড সেটা জানার সাথে সাথে আমরা শিখে নিব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা অ্যান্ড হচ্ছে তোমার যে বিভিন্ন উপশক্তি স্তর আর ইলেকট্রনের যে বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস, সেসব নিয়ে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। ওকে, সো আসো আমরা শুরুতে যেরকমটা বোর পরমাণু মডেলে পড়েছিলাম যে একটা হচ্ছে তোমার পরমাণুর মধ্যে কতগুলো স্থির কক্ষপথ থাকে, সেখানে ইলেকট্রনগুলো অবস্থান নেয় এবং সেখানে ঘুরতে থাকে। এবার আমরা ফার্দার সামনে যাওয়ার আগে একটু তোমাদেরকে কয়েকটা পুরান জিনিস মনে করাই দিই যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, সেখানে কি পড়েছিলাম মনে আছে? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিলেন হচ্ছে গিয়ে যে শক্তিগুলো থাকে, শক্তি যে প্রবাহিত হয় সেটা কন্টিনিউয়াস না, সেটা ওয়েভ আকারে কন্টিনিউয়াসলি প্রবাহিত হয় না, সেটা অ্যাকচুয়ালি কতগুলো ছোট ছোট প্যাকেট আকারে বা ছোট ছোট কণা আকারে প্রবাহিত হয়, যেগুলোকে ছোট কণাগুলোকে উনি নাম দিয়েছিলেন হচ্ছে কোয়ান্টা। সো ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি থেকে, কোয়ান্টাম থিওরি থেকে আমরা জানতে পারি যে তোমার হচ্ছে গিয়ে শক্তি মূলত দুইটা রূপে প্রবাহিত হয়। অ্যান্ড সেখান থেকে আমরা অনেকগুলো ফর্মুলাও শিখেছিলাম, মনে আছে? হ্যাঁ। সো শক্তির কয়টা রূপ? দুইটা রূপ। আমরা যদি লাইটকে একটা শক্তি হিসাবে ধরে নিই, তার ডুয়াল নেচার আছে, সেটা হচ্ছে একটা ওয়েভ, আরেকটা হচ্ছে পার্টিকেল, মানে ছোট ছোট কণা, ওই ছোট ছোট কোয়ান্টা, রাইট? দুইভাবে প্রবাহিত হতে পারে। এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীতে কি হয়েছিল বলতো? প্ল্যাঙ্ক, ওই ডি ব্রগলি কি বলছিল? ডি ব্রগলি বলছিল যে শুধু শক্তিরই দুইটা রূপ নাই, যত পার্টিকেল বা যত কণা আমরা দেখি তাদেরও দুইটা রূপ আছে। যে কোনো মুভিং পার্টিকেলের সাথে একটা তরঙ্গ দৈর্ঘ্য তার উপর প্রযুক্ত হয়, মনে আছে? সো একটা পার্টিকেলেরও দুই রকম চেহারা থাকতে পারে, সেটা হচ্ছে একটা ওয়েভ, তরঙ্গ দৈর্ঘ্য প্রযুক্ত হচ্ছে। তার তো পার্টিকেল ধর্ম বা কণা ধর্ম তো আছেই, যে কোনো কণার অবশ্যই কণা ধর্ম থাকবে, বাট তার সাথে সাথে তার হচ্ছে গিয়ে আরেকটা ধর্ম আমরা নতুনভাবে জেনেছি। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তার তরঙ্গ ধর্ম, তাই না? তো আমরা জেনেছি যে যে কোনো পার্টিকেল যেটা আছে, যে কোনো পার্টিকেল তাদেরও দুই রকম ধর্ম থাকে, একটা হচ্ছে তাদের পার্টিকেল ধর্ম বা কণা ধর্ম, আর হচ্ছে ওয়েভ নেচার। এরপর তার মানে তুমি আমাকে বলো যে ইলেকট্রন যে মুভ করতেছে তার কক্ষপথে, তার মানে ইলেকট্রনও যখন অনেক স্পিডে মুভ করতেছে, ইলেকট্রনেরও হচ্ছে ওয়েভ নেচার আছে, রাইট? আচ্ছা, এরপর আমি তোমাকে আরেকটা থিওরি শিখাই, এটা খুব সম্ভবত তোমাদের কাছে নতুন হলেও হতে পারে। সেটা হচ্ছে গিয়ে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এখন আমরা খুব ডিটেলসে শিখবো না, অল্প করে যদি তোমাদেরকে বলি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে উনি বলছেন তুমি কোনো একটা কণা, কোনো একটা মুভিং পার্টিকেলের একই সাথে তার ভরবেগ এবং তার অবস্থান নিশ্চিতভাবে কখনো বলতে পারবা না। আমি আবার বলতেছি, ধরো একটা ইলেকট্রন মুভ করতেছে, কোনো একটা ইলেকট্রন কি করতেছে? মুভ করতেছে, ঘুরতেছে। তুমি কখনো বলতে পারবা না ইলেকট্রনটা কোথায় আছে এবং একই সাথে তার বেগ, ভরবেগ পুরাপুরি ঠিকঠাকভাবে ডিটারমাইন করতে পারবা না। যদি তুমি একটা ঠিকভাবে ডিটারমাইন করতে চাও, যে ওর অবস্থানটা পুরাপুরি সুনিশ্চিত করতে চাও, তাহলে ওর ভরবেগ তুমি আর ঠিকভাবে নিরূপণ করতে পারবা না। মানে ধরো তুমি ওর দুইটাই বের করছো, ভরবেগও বের করছো, ওর অবস্থানও বের করছো। এখন তুমি বলতেছো যে আমার অবস্থান 100% সঠিক, তাহলে তোমার ভরবেগ একদম কোনো সঠিকই হয় নাই। বুঝতে পারছো? একটা যত বেশি নিশ্চিত করতে যাবা, আরেকটা তত বেশি অনিশ্চিত হয়ে যাবে। একটার মান যত বেশি ঠিক হবে, আরেকটার মান তত বেশি ভুল হবে। বুঝতে পারছো? এটাই বলা হয়েছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। মানে তুমি দুইটা কখনো একসাথে সঠিকভাবে বের করতে পারবা না। একটা ঠিক হলে আরেকটা ভুল হবে, একটা যত সঠিক হবে আরেকটা ততই ভুল হবে। একটা সঠিক হওয়ার চান্স যত বাড়বে, একটা সঠিক হওয়ার প্রবাবিলিটি যত বাড়বে, আরেকটা ভুল হওয়ার প্রবাবিলিটি সেম ভাবে বাড়বে। ক্লিয়ার? সো এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখান থেকে আমরা যেটা জানতে পারছি যে তুমি ওর অবস্থান আর ভরবেগের মধ্যে কি কি আছে? ভর আর বেগ। ভর ইলেকট্রনের হয়তো তুমি জানো, বেগ যদি তুমি তুমি যদি অবস্থান আর বেগ একসাথে সঠিকভাবে নিরূপণ করা পসিবল না, বাট বোর পরমাণু মডেলে কিন্তু করছো তুমি। বোর পরমাণু মডেলের এখানে একটা ড্রব্যাক ক্রিয়েট হয়ে গেছে, তুমি কিন্তু ওখানে করছো, তাই না? সো এখান থেকেই মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে বোর পরমাণু মডেল এখন ঠিক করার সময় চলে আসছে। সো কিভাবে ঠিক করা যাবে? এখন একটা জিনিস দেখো, ইলেকট্রন যে তরঙ্গ আকারে তার কক্ষপথে ঘুরে, এটা কিন্তু ওই সময় একটা নতুন
আইডিয়া চলে আসছে না, একটা পার্টিকেল ঘুরতেছে, তরঙ্গ আকারে ঘুরতেছে। হ্যাঁ, এই যে থিওরিটা, এই থিওরিটাকে বলা হয়েছিল ওয়েভ মেকানিক্যাল থিওরি বা কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, যে ইলেকট্রন যে কণা আকারে না, ইলেকট্রন তরঙ্গ আকারে ঘুরতেছে। সেই তরঙ্গ আকারে যদি ঘুরে, তাহলে তুমি দেখো, তুমি কলেজে যেহেতু উঠছো, তোমরা কলেজে পড়াশোনা শুরু করছো, কিছুদিন পর তোমরা দেখবা যে তরঙ্গের হচ্ছে তুমি সমীকরণে ফেলতে পারবা, যে কোনো তরঙ্গকে তুমি সমীকরণের আন্ডারে ফেলে দিতে পারবা। হ্যাঁ, ওই সময় মানুষের জন্য এই যে ইলেকট্রনের যে ওয়েভটা, এই ওয়েভের যে ইকুয়েশন, এটা খুব একটা নতুন ব্যাপার ছিল। কারণ ইলেকট্রন কিন্তু যে যে আলোর মতো ওয়েভ না, নর্মালি যে যাদেরকে ওয়েভ ধরেই নেওয়া হতো, আলো, শব্দ, এদেরকে তো আমরা তরঙ্গই ধরে নিতাম, এদের মতো নর্মাল কোনো ওয়েভ না। ইলেকট্রনের যে ওয়েভটা, এটা কিন্তু একটা ম্যাটার ওয়েভ, রাইট? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই ম্যাটার ওয়েভের আইডিয়াটাই নতুন, যে যে কোনো পার্টিকেলের সাথে তোমার তরঙ্গ থাকতে পারে। বাট এখানে আবার চলে আসছে সেই ওয়েভের আবার তোমার ইকুয়েশন বের করা। সো এই ইকুয়েশনটা অবশ্যই জটিল হবে, অ্যান্ড এই ইকুয়েশনটা হচ্ছে তোমার বের করছিলেন হচ্ছে শ্রোডিঞ্জার। উনি যে ইকুয়েশনটা দিছিলেন সেটা হচ্ছে এরকম, ডি স্কোয়ার জাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার জাই। আচ্ছা, এটাকে জাই বা সাই যে কোনো কিছু বলতে পারো, অনেকে জাই বলে, অনেকে সাই বলে। ডি স্কোয়ার জাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার জাই by dz square plus 8 pi square m divided by h square e minus v equals to 0. আই হায়, কি ভয়াবহ সূত্র! আচ্ছা, এখানে ই হচ্ছে মোট শক্তি, ভি হচ্ছে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, আর এইচ তো জানো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম জানো ভর, বাট সবই জানি, কিন্তু এই জিনিসটা কি, যেটাকে সাই বা জাই যেটাই বলি, এই জিনিসটা কি? হ্যাঁ, ফার্স্ট অফ অল ইকুয়েশনটা ভয়াবহ, না দরকার আছে তোমার এই ইকুয়েশনটা বুঝা, না দরকার আছে মুখস্থ করা, বাট মুখস্থ করতে পারো, কারণ অনেক সময় ক নাম্বারে দিয়ে দিলেও দিতে পারে যে শ্রোডিঞ্জারের সমীকরণটা লিখো। ওকে, সো মুখস্থ করতে পারো, বাট তোমার এটার মানে একদম ইন ডেপথ কেমনে আসলো ইকুয়েশন, এটা ডিরাইভেশন এত জানতে হবে না। তোমার যেটা জানতে হবে জাই কি, জাই মানে কিছু না, বাট জাই স্কোয়ার যদি আমি বলি, এটার মানে একটা কিছু আছে। এই জাই স্কোয়ার মানে হচ্ছে ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি। ভাই কিছু বুঝি নাই, কি বলতেছেন? ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি মানে কি বুঝছো? এখান থেকে এই ইকুয়েশন থেকে, ফার্স্টে বলি, এই ইকুয়েশন থেকে শ্রোডিঞ্জার তিনটা ভ্যারিয়েবল বের করছেন। কয়টা ভ্যারিয়েবল? তিনটা ভ্যারিয়েবল পাওয়া যায়। এই তিনটা ভ্যারিয়েবল ইলেকট্রনের তোমার আইডেন্টিটি না, বেসিক্যালি ইলেকট্রনের অ্যাড্রেস আমাদেরকে দেয়, যে ইলেকট্রনটা কই থাকার চান্স আছে। মানে হচ্ছে জিনিসটা এরকম যে আমাকে তিনটা লোকেশন দিছে এভাবে, এমন ভাবে যাতে হচ্ছে আমি ইলেকট্রনটা খুঁজে পাই। ধরো তোমাকে তোমার বাবা খুঁজে পাচ্ছে না, তোমার বাবা কি হয়েছে, খুঁজে পাচ্ছে না। এখন তোমার বাবা ফোন দিছে তোমার ফ্রেন্ডকে, কারণ তোমাকে ফোনে রিচ করতে পারতেছে না। এখন তোমার ফ্রেন্ডকে ফোন দিছে কারণ এই জন্য যে তুমি কই আছো সেটা তোমার ফ্রেন্ড জানবে হয়তো ভালো। সো তোমার ফ্রেন্ডকে ফোন দিছে, তোমার ফ্রেন্ড ধরে বলছে, আঙ্কেল আচ্ছা এখন তো বিকালবেলা, তাহলে এখন হয়তো ও এই যায়, ও হয়তো খেলার মাঠে থাকতে পারে। এখন তোমার বাবা জানে না কোথাকার কোন মাঠ, কিন্তু তুমি যে খেলো এটাই তোমার বাবা জানে না। সো তোমার ফ্রেন্ডকে বলছে কোথাকার মাঠ, তোমার ফ্রেন্ড ধরো বললো আঙ্কেল ঢাকায়। এখন ঢাকায় তো কত মাঠ আছে, এখন তোমার বাবা ওই ঢাকায় কোন জায়গায় কি খুঁজবে? সো ফার্স্টে তোমার ফ্রেন্ড অ্যাড্রেস দিছে কি ঢাকা, বাট কথা বুঝো ও কিন্তু বলতেছে না ওখানে আছে, থাকতে পারে, প্রবাবিলিটি, যে এখানে থাকার প্রবাবিলিটি আছে। ফার্স্টে কি বলছে ঢাকা। এখন তোমার বাবা তো বুঝতেছে না ঢাকার কোন জায়গায়, ঢাকায় কত মাঠ আছে, কই খুঁজবে? আচ্ছা তাহলে ঢাকার কোথায় খুঁজবে? এখন তো তোমার ফ্রেন্ডকে বললো ঢাকার কোথায়, তারপর তো তোমার ফ্রেন্ড বললো আঙ্কেল আচ্ছা ঢাকার ধানমন্ডিতে। আরেকটা অ্যাড্রেস দিল, বুঝছো, আরেকটা অ্যাড্রেস দিল, ঢাকার কোথায়, ধানমন্ডিতে। সো 2 নাম্বার লোকেশনটা দিল। সো ফার্স্টে দিছে ঢাকা, পরে দিছে কি ধানমন্ডি। ধানমন্ডিতেও হয় 2-3টা মাঠ আছে, ধানমন্ডি কোন মাঠে এখন যায় তোমারে খুঁজবে। এরপর বললো ধানমন্ডি কোন মাঠে, ধানমন্ডি, তাহলে এবার তোমার ফ্রেন্ড বললো আঙ্কেল আবাহনী মাঠে মনে হয়, বুঝছো আবাহনী মাঠে, আবাহনী মাঠ। দ্য থিং ইজ এমন না যে তুমি ওখানে আসো, তোমাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি এখানে সবচেয়ে বেশি, বাট সেটা হচ্ছে কি আমার হচ্ছে 3টা লোকেশন এইভাবে তোমার ফ্রেন্ড তোমার বাবাকে দিছে, যেটা দিয়ে তোমাকে হয়তো ওই জায়গায় খুঁজে পাওয়া গেলেও যাইতে পারে।
বোঝা গেছে? সো এই জায়গাটাই তোমাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বেশি, অ্যান্ড এই জাই স্কোয়ার দিয়ে হচ্ছে কি ওই প্রবাবিলিটিটাই পাওয়া যায়। এই ইকুয়েশন থেকে যে তিনটা ভ্যারিয়েবল আসে সেই তিনটা ভ্যারিয়েবল ইলেকট্রনের তিনটা লোকেশন দেয়, যে তিনটা লোকেশন অ্যাকচুয়ালি ইলেকট্রন কই খুঁজে পাওয়া যাবে সেই দিকে আমাদেরকে নিয়ে যায়। মাথায় রাখো, তিনটা লোকেশন মানে তিনটা জায়গা না, বুঝছো? এখানে তিনটা লোকেশন কি তিনটা জায়গা না, আমাকে হচ্ছে একটু একটু করে ওই জায়গায় ডিরেক্ট করতেছে। ফার্স্টে ঢাকা, ঢাকার মধ্যে ধানমন্ডি, ধানমন্ডির মধ্যে আবাহনী মাঠ, নট দ্যাট একটা ঢাকা একটা নোয়াখালী একটা বরিশাল, এমন কোনো লোকেশন দিচ্ছে না, দিচ্ছে পারছে ঢাকা তারপর ধানমন্ডি তারপর হচ্ছে আবাহনী মাঠ, একটা একটা করে ডিরেক্ট করতেছে। তিনটা কিন্তু তিন জায়গা না, তিনটা লোকেশন আমি বলতেছি, দ্যাট ডাজেন্ট মিন তিনটা জায়গা। তিনটা লোকেশন মিনস একটাই জায়গা, বাট আমাকে তিনটা অ্যাড্রেস দিতে হচ্ছে। মানে ধরো তোমার বাবা কে আমি ধ্যাম করে বুঝিয়ে দিলাম আবাহনী মাঠ, এখন কোথাকার আবাহনী মাঠ, কি আবাহনী মাঠ, আবাহনী মাঠ ধরো ঢাকাতেও আছে, চিটাগাংও আছে, বরিশালেও আছে, তখন কি হবে? ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে প্রথমে ঢাকা বলতে হয়েছে, তারপর ধানমন্ডি, তারপর আবাহনী মাঠ। ক্লিয়ার? একদম প্রপার তোমার লোকেশন যাতে পাওয়া যায়, বাট ওখানেও যে পাওয়া যাবে তা না, এখানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ক্লিয়ার? আচ্ছা ভাই, প্রবাবিলিটি বেশি যে বারবার বলতেছেন, এটা মানে কি? ইলেকট্রন আসলে থাকে কেমনে? এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এখানে যতগুলা সবুজ ডট দেখতেছো না, যতগুলা সবুজ ডট দেখতেছো, এই সবগুলা সবুজ ডট হচ্ছে একটা ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি। এটা কিন্তু একটা ইলেকট্রন, ধরো একটা ইলেকট্রন কত জায়গায় থাকতে পারে, কত, তুমি কি তাইলে তুমি বলো, তুমি এখানে কি বলতে পারবা ইলেকট্রন কই আছে? এই ছবি দেখে তুমি কখনো বলতে পারবা ইলেকট্রনটা কোথায় আছে? বলা কি সম্ভব? না, সম্ভব না। ইলেকট্রন এই যতগুলো সবুজ ডট আছে যে কোনো জায়গায় থাকতে পারে, বাট ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি কোন জায়গায়? দেখো, ইলেকট্রন কিন্তু এই পর্যন্ত চলে আসছে, এখানেও থাকতে পারে, এই যে এখানে একটা সবুজ ডট দেখা যাচ্ছে, এখানেও সবুজ ডট দেখা যাচ্ছে, এখানেও সবুজ ডট দেখা যাচ্ছে, ইলেকট্রন এখানেও থাকতে পারে, বাট এখানে কত কম বার আসছে, দেখো কত কম, মানে ইলেকট্রন কই 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 থাকতে পারে। তাহলে সবচেয়ে বেশি খুঁজে পাওয়ার প্রবাবিলিটি এই মাঝখানের এই জায়গাটায় না, মাঝখানের এই জায়গাটা না। সো এই যে এইটাই হচ্ছে গিয়ে তোমার এখন সামনে গিয়ে শিখবা অরবিটাল মানে কি মিন করে। সো এই যে জায়গাগুলো ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি মানে এটাই, কোথায় সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যাবে ইলেকট্রন, এখানে 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 সব জায়গায় পাওয়া যাবে, বাট এখানে সবচেয়ে বেশি পাওয়া যাবে, খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, কারণ আমি দেখতেছি এখানে সবচেয়ে বেশি বারও আসছে। ক্লিয়ার? মাথায় ঢুকছে? সো আসো এখান থেকে হচ্ছে আমরা আরেকটু আস্তে আস্তে করে সামনে যাই। সো ওই যে তিনটা নাম্বার বলছিলাম, তিনটা অ্যাড্রেস যে দেয়, এই যে জাই স্কোয়ার, এই ইকুয়েশন সলভ করে যে তিনটা অ্যাড্রেস পাওয়া যায়, তিনটা লোকেশন পাওয়া যায়, অ্যাকচুয়ালি ওই তিনটাই হচ্ছে ইলেকট্রনের তিনটা কোয়ান্টাম নাম্বার। তিনটা কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার বেসিক্যালি চারটা, কোন একটা ইলেকট্রন খুঁজে পেতে হলে চারটা অ্যাড্রেস লাগবে, বাট এই ইকুয়েশন থেকে তিনটা পাওয়া যায়। তিনটার মধ্যে কি কি পাওয়া যায়? তিনটার মধ্যে বেসিক্যালি প্রথমে পাওয়া যায় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বরে পাওয়া যায় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, 3 নম্বরে পাওয়া যায় হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। বুঝতে পারছো? সো এখন দেখো এখানে কোয়ান্টাম নাম্বারের যে সংজ্ঞা বলছে সেটা, সেখানে কি বলছে যে ইলেকট্রনের অবস্থান জানার জন্য তোমার চারটা নাম্বার থাকে। সো এই চারটা নাম্বার দেখলেই তুমি বুঝে যাবা। এখন ধরো আমরা শুরুতে ছোটবেলায় কিভাবে পড়ছি ইলেকট্রন, ধরো প্রথমে পড়তাম হচ্ছে গিয়ে 4 নাম্বার শক্তি স্তরে আছে, 4 নাম্বার শক্তি স্তরে 4s অরবিটে আছে, উপশক্তি স্তরে আছে, এভাবে এভাবে পড়তাম না? তো দেখো এগুলো কিন্তু একটা একটা করে ছোট 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 করে আমরা লোকেশন দিতাম, মনে আছে? তারপর আমরা পড়তাম যে ধরো 4s এ না, 4s এ না, 4p, ধরো 4p, ধরো আমি বললাম 4 নাম্বার শক্তি স্তর, 4 নাম্বার শক্তি স্তরে 4p কেমন হইতে পারে? কেমন হইতে পারে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, কার ইলেকট্রন বিন্যাস করলাম? নাইট্রোজেনের। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে আমি কি দেখতে পাই? 1s2 2s2 2p6 না 2p3, তাই না? 1s2 2s2 2p3। এখন যদি আমি বলি ভাইয়া নাইট্রোজেনের 4 নাম্বার ইলেকট্রনটা, 4 নাম্বার বলবো না, নাইট্রোজেনের 6 নাম্বার ইলেকট্রনটার পজিশন কোথায় বলো তো? নাইট্রোজেনের 6 নাম্বার ইলেকট্রনটা কই আছে? তাহলে তুমি এখান থেকে দেখতেছো যে 1s2 1s2 2s2 চারটা ইলেকট্রন গেল, তাইলে এখানে আছে লাস্টের তিনটা ইলেকট্রন 5 6 আর 7 নাম্বার ইলেকট্রন, তাহলে 6 নাম্বার ইলেকট্রনটা এই 2p তে আছে। 6 নাম্বার ইলেকট্রনটা কই আছে? 2p তে। তাহলে আমি যদি 2p কে আমরা জানি, 2p কে আমরা তিনটা এইভাবে ভাগ করতাম, px py pz এভাবে ভাগ করতাম ছোটবেলায়, মনে আছে?
স্কুলে থাকতে এগুলা শিখছো যে টুপির এরকম 3টা রুম থাকে, এইখানে হচ্ছে প্রথমে একটা ইলেকট্রন ঢুকবে, এখানে একটা ইলেকট্রন ঢুকবে, তারপরে এখানে 3 নাম্বার ইলেকট্রনটা ঢুকবে, হুন্ডের নীতি শিখছিলা, মনে আছে? সো এই যে দেখো 1s2 2s2, তারপর 2p3 তে 3টা ইলেকট্রন আছে, এখানে 4টা ইলেকট্রন চলে গেছে, এটা 5, এই হচ্ছে গিয়ে তোমার 6 নাম্বার ইলেকট্রনটা। 6 নাম্বার ইলেকট্রনটা কই আছে তাইলে? এই যে এই জায়গায় দাগ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি যদি 6 নাম্বার ইলেকট্রনের লোকেশন তোমার কাছে জানতে চাই, তুমি প্রথমেই বলবা এটা হচ্ছে 2 নাম্বার শক্তি স্তরে আছে, রাইট? 2 নাম্বার শক্তি স্তরে 2p উপশক্তি স্তরে আছে, রাইট? আচ্ছা, 2p উপশক্তি স্তরেও তো 3টা রুম আছে যেটাকে অরবিটাল বলা হয়, 3টা রুমের কোনটা আছে, কোন অরবিটালে আছে? 2p উপশক্তি স্তরে py, তার মানে py অরবিটালে আছে। সো এই যে দেখো আমি 3টা অ্যাড্রেস বললাম না এই ইলেকট্রনের, প্রথমে 2, তারপর 2p, তারপর 2py, একদম স্পেসিফিক ভাবে বলে দিলাম হয়তো এখানে আছে, রাইট? আগে বলতাম আছে, এখন থেকে বলবো হয়তো এখানে আছে, এখানে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। বুঝতে পারছো? সো এই যে দেখো এইখানে হচ্ছে, আবার বলতেছি, প্রথমে আমার শক্তি স্তর, তারপর উপশক্তি স্তর, অরবিটাল, এই যে 3টা অ্যাড্রেস, ঢাকা, ধানমন্ডি, আবাহনী মাঠ। বুঝতে পারছো? একই অ্যাড্রেস, জাস্ট বড়, একটু ছোট, আরো ছোট করে দিলাম, আরো প্রিসাইজ করে দিলাম। সো এই যে 3টা অ্যাড্রেস না, এই যে তোমার ইকুয়েশনটা থেকে যে কোয়ান্টাম নাম্বারগুলো পাওয়া যায়, 3টা কোয়ান্টাম নাম্বার, ওই 3টা কোয়ান্টাম নাম্বার এই 3টা অ্যাড্রেসকেই ডিনোট করবে। একটা হচ্ছে কোন শক্তি স্তরে আছে, 2 নাম্বার কোয়ান্টাম নাম্বার তোমাকে বলবে, সহকারী কোয়ান্টাম নাম্বার বলবে কোন উপশক্তি স্তরে আছে, 3 নাম্বার কোয়ান্টাম নাম্বার তোমাকে বলবে কোন অরবিটালে আছে। আসো আমরা আরো ডিটেলসে বলবো, এখন উপর দিয়ে বললাম, আসো এখন ডিটেলসে বলবো। সো কোয়ান্টাম নাম্বার কি? বেসিকলি কোয়ান্টাম নাম্বার হচ্ছে বেসিকলি ইলেকট্রনের অ্যাড্রেস। এত লেখা পড়তে যদি ইচ্ছা না হয় তাহলে এতটুকু মনে রেখো, কোয়ান্টাম নাম্বার কি? কোয়ান্টাম নাম্বার হচ্ছে ইলেকট্রনের অ্যাড্রেস, দ্যাটস ইট, ইজি পিজি, বোঝা গেছে? সো কোয়ান্টাম নাম্বার কয়টা আছে? 4টা, এই যে বললাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এন্ড ফাইনালি যে এইটা স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা কিন্তু তোমার ওই শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে আসে না, আবার বলতেছি, শ্রোডিঞ্জারের ইকুয়েশন তোমাকে এই 3টা কোয়ান্টাম নাম্বার দেয়, ঠিক আছে? ওকে, সো আসো আমরা এখন হচ্ছে কি কোয়ান্টাম নাম্বারগুলো দিয়ে দেখবো। সো প্রথম যে প্রধান যে কোয়ান্টাম নাম্বার যেটা আছে, সো এই প্রধান কোয়ান্টাম নাম্বারটা তোমাকে বলে যে ইলেকট্রনটা কয় নাম্বার শক্তি স্তরে আছে। যদি 1 নাম্বার শক্তি স্তরে থাকে তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার হবে 1, যদি 2 নাম্বার শক্তি স্তরে থাকে তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার হবে 2, যদি 3 নাম্বার শক্তি স্তরে থাকে প্রধান কোয়ান্টাম নাম্বার হবে 3। সো প্রধান কোয়ান্টাম নাম্বার সবচেয়ে ইজি, তোমার জাস্ট খুব জানতে হবে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে। আমি ধরো তোমাকে বললাম কোন একটা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 5, কোন একটা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা 5, এবার তুমি বুঝে নাও ইলেকট্রনটা কোন শক্তি স্তরে থাকবে? পঞ্চম শক্তি স্তরে থাকবে। বোঝা গেছে? আমি বললাম কোন একটা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, ইলেকট্রনটা কোন শক্তি স্তরে থাকবে? 2 নাম্বার শক্তি স্তরে থাকবে। ক্লিয়ার? সো দেখো আমি যদি এখন বলি n = 5, তুমি বুঝে গেছো, এইটা তোমাদের অনেক আগে থেকেই তোমরা এটা ইউজ করো যে n = 5, n = 2, প্রধান শক্তি স্তরকে n দিয়ে লেখো, বাট n হচ্ছে অ্যাকচুয়ালি এই যে কোয়ান্টাম সংখ্যা, তাই আমরা n লিখি। কখনো মনে হয় নাই যে n লিখি কেন? m, l, p, গরু, ছাগল, হাতি, ঘোড়া এগুলা কেন লিখি না? কারণ হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এই যে n দিয়ে ডিনোট করা হয়, তাই আমরা শক্তি স্তরকে এই ছোটবেলা থেকে n দিয়েই লিখতেছি। ওকে, কখনো যদি মনে কোয়েশ্চেন হয়ে থাকে যে ভাই আমি এখানে n এর জায়গায় হাতি লিখলে কি হইতো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n দিয়ে লিখি, তাই এই শক্তি স্তরকে আমরা n দিয়ে লিখি। ক্লিয়ার? সো n = 5 মানে 5 নাম্বার শক্তি স্তর আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আই গেস তোমাদের কোনো প্যারা নেই, প্যারা শুরু হবে এর পরে থেকে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসলে তোমাদের প্যারা হওয়ার কোনো কারণ নাই, প্রধান কোয়ান্টাম সংখ্যা অনেক ইজি। তোমাদের প্যারা শুরু হয় হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে খুব কঠিন তা না, বাট সহকারী কোয়ান্টাম সংখ্যাটা একটু বুঝার ব্যাপার আছে। ফার্দার কথা বলার আগে আমি একটা জিনিস তোমাদেরকে শিখাই নিই। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা লিখি হচ্ছে এল দিয়ে। কি দিয়ে লিখি? এল দিয়ে লিখি। অ্যান্ড এটার একটা লিমিট আছে, এটার লিমিট হচ্ছে, এটা শুরু হয় হচ্ছে 0 থেকে, এটা শেষ হয় হচ্ছে গিয়ে 0 থেকে, এটা হয় হচ্ছে n-1 পর্যন্ত। 0 থেকে কি পর্যন্ত? 0 থেকে n-1 পর্যন্ত। ভাইয়া এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরো তোমার এটা তার মানে ডিপেন্ড করতেছে কার উপর? এটা ডিপেন্ড করতেছে হচ্ছে n এর উপর। ধরো তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n = 5, ধরে নাও তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 5, তাহলে তোমার l এর ভ্যালু কি কি হতে পারে জানো? l এর ভ্যালু হতে পারে কি কি হতে পারে? দেখো 0 থেকে শুরু হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে,
4 হবে। 5 কি হবে? 5 হবে না, কারণ l এর ভ্যালু n-1 পর্যন্তই হয়। n এর ভ্যালু কত? 5, 5 - 1 কত? 4। সো 4 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে, আর যাবে না। তাহলে আবার দেখো, এবার আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। n ইকুয়ালস টু যদি 1 হয়, মানে প্রথম শক্তি স্তর হয়, তাহলে l এর ভ্যালু কি হবে বলো তো? তাহলে l এর ভ্যালু একটাই পাবা তুমি। l এর একটা ভ্যালুই পাবা। কি সেটা? l এর একটাই ভ্যালু পাবা, সেটা হচ্ছে 0। 0 পর কি 1 হবে? না, 1 হতে পারবে না, কারণ n-1 পর্যন্তই হবে। এখন 1 - 1 কত? 0। সো একটা ভ্যালুই থাকতেছে, আর কিছু করার নাই। ক্লিয়ার? আচ্ছা, n ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে l এর ভ্যালু কি কি হতে পারে বলো তো? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে না, কারণ n-1 এক্স্যাক্টলি। n ইকুয়ালস টু যদি 3 হয়, l এর ভ্যালু কি কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে না। রাইট? আচ্ছা, ভাই একটা জিনিস দেখো, n যখন 1, l এর কয়টা ভ্যালু? একটা। n যখন 2, l এর কয়টা ভ্যালু? দুইটা। n যখন 3, l এর কয়টা ভ্যালু? তিনটা। তোমার কি মনে আছে প্রথম শক্তি স্তরে n যখন 1 হয়, উপশক্তি স্তর কয়টা থাকে? একটাই থাকে, 1s, তাই না? আবার n যখন 2 হয়, উপশক্তি স্তর কয়টা থাকে মনে আছে? দুইটা থাকে, একটা হচ্ছে 2s, আরেকটা কি? 2p। মনে আছে? মনে আছে? ওকে, গ্রেট। আবার যখন n ইকুয়ালস টু 3 হয়, তখন কি কি হয় মনে আছে? 3s, 3p, উল্টা লিখতেছি, 3d, মানে উল্টা করে হাত দিয়ে লিখতে হচ্ছে, তাই খারাপ লেখা হচ্ছে। এমনিও আমার লেখা ভালো না, যাই হোক। সো 3s, 3p, 3d, তিনটা হয়, মনে আছে? এক্স্যাক্টলি। এখানে দেখো তো, মিল পাও নাকি? এই যে l এর কয়টা ভ্যালু? একটা ভ্যালু, l ইকুয়ালস টু 0। সো এই l এর এই ভ্যালুটা মিল করতেছে হচ্ছে 1s কে। এখানে n যখন 2, তখন কয়টা ভ্যালু? দুইটা ভ্যালু, একটা 0, এটা 2s, একটা 1, 2p। এখানে কয়টা ভ্যালু? তিনটা, একটা 3s, একটা 3p, একটা 3d। বুঝতে কি পারছো? তার মানে এখন একটা জিনিস বলি, দেখো, যদি s উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে, যদি ইলেকট্রন s উপশক্তি স্তরে থাকে, প্রত্যেকবার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু হয় হচ্ছে 0। ইলেকট্রন যদি s উপশক্তি স্তরে থাকে, তাহলে l এর ভ্যালু হয় কত? 0। ইলেকট্রন যদি p উপশক্তি স্তরে থাকে, তাহলে l এর ভ্যালু হয় কত? 1। ইলেকট্রন যদি d উপশক্তি স্তরে থাকে, তাহলে l এর ভ্যালু কত হয়? 2। ইলেকট্রন যদি f উপশক্তি স্তরে থাকে, তাহলে l এর ভ্যালু হয় হচ্ছে 3। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? ওকে, তো আমরা কি জানলাম? l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু থেকে আমি কোন উপশক্তি স্তরে আছে সেটা বুঝি। তার মানে আমি যদি তোমাদেরকে এখন একটা কোয়েশ্চেন করি, যে ধরো কোনো একটা ইলেকট্রন যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l হচ্ছে 2, তাহলে তোমরা আমাকে অ্যান্সার দাও তো, যে এই ইলেকট্রনটার পজিশন কোথায়? অ্যান্সার কি হবে? একটু ভেবে পজ করো, ভাবো, চিন্তা করো, তারপর একটু বলো। যদি অ্যান্সার পেয়ে থাকো, যদি তোমায় একটা অ্যান্সার দিয়ে থাকো, ধরো পেয়ে গেছো কোনো একটা অ্যান্সার হবে, যে ভাই এটা এখানে থাকে 2s বা 2p, এগুলো কোনো একটা থাকে, তাহলে তোমার অ্যান্সারটা ভুল হয়েছে। ঠিক আছে? কারণ n যদি 2 হয়, l এর ভ্যালু 2 হইতে পারে না, একটু আগেই বলছি। রাইট? n যদি 2 হয়, l এর ভ্যালু 2 হতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে ওই যে বলছিলাম যে n-1 পর্যন্ত হয়। রাইট? আচ্ছা, সো দেখো, n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু 2 হতে পারে? n এর ভ্যালু 3, l এর ভ্যালু 2 হতে পারে? অবশ্যই পারে। n-1 পর্যন্ত হবে l এর ভ্যালু। রাইট? n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারবে না। ঠিক আছে? আগেরটা কেন হয় না? কারণ n এর ভ্যালু ছিল 2। ইন দ্যাট কেস l এর ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, আর 1 হতে পারে, আর কিছু হতে পারে না। সো n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু 2 হবে না। বাট n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু 2 হতে পারে। সো আমি যদি বলি এই ইলেকট্রনটা কোথায়, এবার পজ করো, অ্যান্সার বের করো, এবার অ্যান্সার থাকবে। ইলেকট্রন কোথায় বলো তো? বলো, ইলেকট্রন কোথায়? তাহলে দেখো, n ইকুয়ালস টু 3 মানে 3 নাম্বার শক্তি স্তরে, আর l ইকুয়ালস টু 2 মানে কি বলছিলাম? ওই যে s হলে 0, p হলে 1, d হলে 2 হয়, l এর ভ্যালু s হলে 0 হয়, p হলে 1 হয়, d হলে 2 হয়, আর f হলে 3 হয়। তাহলে এইবার দেখো, d হলে ভ্যালু কত? 2, l এর ভ্যালু 2 দেখতেছি, তার মানে এটা d, তার মানে এটা হচ্ছে 3d।
ইলেকট্রনটা আছে কোথায় 3D। তাহলে বুঝতে কি পারছো, আমি জাস্ট দুইটা নাম্বার, আমি যদি এই যে n = 3 l = 2 লিখি, আমি এই দুইটা নাম্বার দিয়ে আমি বলে দিতে পারলাম ইলেকট্রন কোথায় আছে, 3D তে আছে। ক্লিয়ার? এইটুকু বুঝছো? আচ্ছা, এবার আরেকটা অ্যান্সার দিয়ে নিই, আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে নিই। তোমাদের অনেক সময় হচ্ছে ছোটবেলায় বা এখনো কোয়েশ্চেন আসতে পারে যে 2D অরবিটালের এক্সিস্টেন্স নাই কেন? 2D অরবিটালের এক্সিস্টেন্স নাই কেন? 2D অরবিটাল যদি হতে হয় তাহলে হচ্ছে n = কত হবে? 2 নাম্বার শক্তি স্তর, তাই n = হবে 2। আর l = কত হতে হবে d এর জন্য? d এর জন্য l = কত হতে হবে? 2 হতে হবে। d এর জন্য l = 2 হতে হবে। বাট n যদি 2 হয়, l কি 2 হতে পারে? পারে না, কারণ একটু আগেই বলছি l এর ভ্যালু n-1 এ গিয়ে শেষ হয়। সেই কারণে কিন্তু 2D এর কোনো অস্তিত্ব নাই, 2D এর অস্তিত্ব নাই। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা সামনে আগে। আচ্ছা, সামনে আগে। এখন দেখো এই যে উপশক্তি স্তরগুলো আছে, এগুলোর কতগুলো শেপ আছে, শেপগুলো মনে রেখো। এস উপশক্তি স্তরটা গোলাকার হয়, এস উপশক্তি স্তরটা গোলাকার হয়, একটু পরে ছবিগুলো দেখাবো। পি উপশক্তি স্তরটা কেমন হয়? ডাম্বল শেপে হয়। ডাম্বল ইউজ করছো কখনো? যারা জিমে টিমে যাও ডাম্বল ইউজ করছো, রাইট? সো এই যে ডাম্বলের মাঝখানে ধরি, দুই পাশে হচ্ছে ফোলা থাকে, রাইট? সো এই যে দেখো ডাম্বলের মতো হয়। ওকে, আর ডি উপশক্তি স্তরটা ডাম্বল হয়, মানে এইদিকে একটা ডাম্বল, উপর দিয়ে আরেকটা ডাম্বল। ছবিগুলো দেখাইলে বুঝবে। আর এফটা একটু হচ্ছে গিয়ে তোমার কমপ্লিকেটেড স্ট্রাকচার হয়, সেটা এফ তোমাদের জন্য আপাতত নাই। যেমন হচ্ছে এখানে এস যে অরবিটালটা, এস উপশক্তি স্তরটা, এস উপশক্তি স্তরটা এই যে গোল হয়, পি উপশক্তি স্তরটা এই যে দেখো ডাম্বল শেপের হয়। ঠিক আছে, কোনো একটা অ্যাক্সিস বরাবর থাকে, ধরো এটা এক্স অ্যাক্সিস বরাবর, এই 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 যে বরাবর আছে এটা ধরো এক্স অ্যাক্সিস। এবার আমি তোমাদেরকে এই যে ঘুরায় দেখাই, কোনো এক অ্যাক্সিস বরাবর এটা থাকবে। ওকে, আচ্ছা, সো এই যে ঘুরায় পেঁচায় এই যে এভাবে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর এরপর এই যে বুঝতে পারছো শেপটা? বুঝতে পারছো? 3D শেপে দেখাইলাম, এই যে ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে ডি, যেখানে এল এর ভ্যালু হচ্ছে 2, এই যে ডাম্বল, এই যে ডাম্বল এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার? আচ্ছা, আবার হচ্ছে গিয়ে এই এতটুকুই হচ্ছে ডাবল পর্যন্ত, বাট এটারও আরেকটা অন্যরকম শেপ আছে, সেটাও আমরা সামনে দেখবো। তো এই পর্যন্ত আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে যত রকম কথাবার্তা আছে সেটা আমরা শেষ করে ফেলছি, রাইট? এইবার আমরা আরেকটু সামনে আগাই। এবার আমরা শিখবো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। সো একটা জিনিস আমরা বললাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা ডিপেন্ড করে কিসের উপর? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। এল এর ভ্যালু এন এর উপর ডিপেন্ডেন্ট, কারণ এন এর ভ্যালু 2 হলে এল এর ভ্যালু 2 হতে পারে না। এন এর ভ্যালু যত হবে, এল এর ভ্যালুকে সেটা একটা লিমিটেশন দিয়ে দেয়। এন = 2 মানে এল হচ্ছে 0 আর 1ই হতে পারবে, রাইট? ওকে, সো এল এর ভ্যালুর উপর আবার এম এর ভ্যালু ডিপেন্ড করে। কার উপর? এল এর ভ্যালুর উপর আবার এম এর ভ্যালু ডিপেন্ড করে। মানে কেমনে কি হইলো ভাই? কেমনে হলো জিনিসটা দেখাই। দেখো, ধরো এন এর ভ্যালু যদি 3 হয়, এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে তোমরা আমাকে বলো তো এল এর ভ্যালু কি কি হতে পারে? এন এর ভ্যালু, ধরো আমি একটা টেবিল বানাচ্ছি, এন এর ভ্যালু আমি ধরে নিলাম 3, তাহলে তোমরা আমাকে বলো তো এল এর ভ্যালু কি কি হতে পারে? এল এর ভ্যালু হতে পারে হচ্ছে 0, 1, আর কি হতে পারে? 2 হতে পারে। ঠিক আছে, এইবার এরপরে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম, এটার ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে এল এর উপর। আগে ভ্যালু নির্ণয় করা শিখি, তারপর ওটা দিয়ে কি মিন করে পরে বুঝতেছি। ঠিক আছে, এম এর ভ্যালু ডিপেন্ড করে কিসের উপর? এল এর উপর। এম এর ভ্যালু হতে পারে -L থেকে +L পর্যন্ত। এম এর ভ্যালু কি থেকে কি হতে পারে? -L থেকে +L পর্যন্ত হতে পারে। তার মানে আগে 1 দিয়ে শুরু করি, 0 পরে, আগে 1। যদি এল এর ভ্যালু 1 হয়, এম এর কি কি ভ্যালু হতে পারে? এম এর কি কি ভ্যালু হতে পারে? এম এর ভ্যালু হতে পারে -1, 0 আর হচ্ছে +1। এই যে তিনটা ভ্যালু হতে পারে। কি কি ভ্যালু? -L থেকে +L। -L কত? 1। সো -1 থেকে শুরু করে +1 পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? আবার L এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এবার কয়টা ভ্যালু হতে পারে? দেখো, আমি জানি 5টা ভ্যালু হবে, তোমরা দেখো হয় নাকি 5টা। -2 থেকে শুরু হবে, -L থেকে +L, তারপর কি হবে? -1, একদম পরপর যেতে থাকবে। তারপর কত? 0, তারপর কত? 1, তারপর কত? 2। আর কিছু আছে? পূর্ণ সংখ্যা হবে, পজিটিভ নেগেটিভ ম্যাটার না, 0 হতে পারে, বাট আবার বললো না ভাই -2 এর পর তো আমি আড়াই দিতে পারতাম, -2 এর পর তো -1.5ও লিখতে পারতাম না, হবে না, পূর্ণ সংখ্যা হবে।
সো -2 -1 0 1 2, সো কয়টা ভ্যালু হইলো? 5টা, রাইট? আচ্ছা, এবার তাহলে আমাকে বলো যদি 0 হয় m এর কয়টা ভ্যালু থাকবে? এগুলো কিন্তু সব m এর ভ্যালু লিখতেছি। যদি 0 হয় m এর কয়টা ভ্যালু থাকবে? 0 হলে m এর ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে তোমার একটাই ভ্যালু, 0 -0 থেকে +0 মানে 0ই, তাই না? l এর ভ্যালু একটা, -0 থেকে +0 মানে 0ই। আচ্ছা, এবার একটা জিনিস মনে করো, দেখো যখন তোমরা পড়ছিলা L0 মানে কি সেটা? s L0 মানে কি? L0 মানে হচ্ছে S, তাই না? L1 মানে কি? P, L2 মানে কি? D, মনে আছে? আচ্ছা, এইবার হচ্ছে এগুলো মিন করতেছে হচ্ছে এই যে উপশক্তি স্তরগুলো আছে না, এল তো উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলোয় ইলেকট্রন যদি থাকে সেই ইলেকট্রনটা ত্রিমাত্রিক বিন্যাস কেমন হবে? কি বিন্যাস কেমন হবে? ত্রিমাত্রিক বিন্যাস। কারণ ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে পি যেটা সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকতে পারে, ওয়াই অ্যাক্সিসে থাকতে পারে, জেড অ্যাক্সিসে থাকতে পারে, যে কোনো একটা অ্যাক্সিসে থাকবে। অথবা আমি ওই ত্রিমাত্রিক বিন্যাসের কমপ্লিকেটেড জিনিস আরো দূরে রাখি। দেখো এস যখন হয়, বলো তো ভাইয়া আমরা যখন 1s পড়তাম, 1s ধরো 1s আছে, সেটাকে কি, সেটার কয়টা রুম ধরতাম? যে রুমগুলো ধরতাম মনে আছে, 1s এ একটাই রুম ধরতাম। যদি 2p হইতো, ধরো পি, পিতে কয়টা রুম ধরতা? 3টা রুম না? ডিতে এরকম কয়টা রুম ধরতা? ডিতে এরকম কয়টা রুম ধরতা? 5টা রুম ধরতা, মনে আছে? 1 2 3 4 5, 5টা রুম, 5টা রুমে হচ্ছে গিয়ে কয়টা করে ইলেকট্রন ঢুকবে? একটা করে ইলেকট্রন ঢুকবে, সরি একটা করে ইলেকট্রন ঢুকবে প্রথমে, তারপর আরেকটা করে ঢুকবে, প্রত্যেকটাই 2টা করে, 5টা রুমে। সো ডিতে মোট 10টা ইলেকট্রন ধরতো, মনে আছে? সো এই যে এগুলাই মিন করতেছে কোনটা আসলে কয়টা রুম থাকতে পারবে। এস এ কেন একটা রুম ধরতা? এই যে এখানে এই এম হচ্ছে প্রত্যেকটা উপশক্তি স্তরে কয়টা করে ওই যে রুম, যেটাকে অরবিটাল বলে, কয়টা করে অরবিটাল থাকবে সেটা মিন করতেছে। 2p কিন্তু অরবিটাল না, 2p উপশক্তি স্তর, আর 2p এর মধ্যে যে রুমগুলো আছে, যে 1 2 3টা রুম, এই প্রত্যেকটা রুম এক একটা অরবিটাল। ক্লিয়ার? সো দেখো এম, এম কি ছিল? উপশক্তি, সরি এল কি ছিল? উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরে কয়টা অরবিটাল বা কয়টা এরকম রুম থাকবে, মানে ধর একটা বাসা, এগুলো উপশক্তি স্তর এক একটা বাসা, সেই বাসায় কয়টা রুম থাকবে সেটা মিন করতেছে হচ্ছে তোমার এম। তাহলে দেখো পিতে 3টা রুম ধরতা না? এই যে কেন ধরতা? এই যে দেখো পিতে 1 2 3টা ভ্যালু, এই 3টা ভ্যালু ওই 3টা রুমের ভ্যালু নির্ণয় করতেছে। তার মানে এটা হচ্ছে -1, এটা যদি হয় -1, এটা হবে 0, এটা হবে +1, বোঝা গেছে? আর ডি এর কেসে রুমগুলা কি হবে? -2 -1 0 1 2। এই জন্যই ডি এ 5টা রুম ধরতাম, কারণ আমি দেখো ডি এর কয়টা হচ্ছে গিয়ে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থাকতে পারে? 5টা। 5টা বেশি কম থাকতে পারে না, ডি এ 5টাই থাকে। সো এই 5টা রুমকে মিন করতেছে এটা, বুঝতে পারছো? মানে ধরো আমি প্রথমে বললাম যে ইলেকট্রনটা আছে 3 নাম্বার শক্তি স্তরে, ওকে? 3 নাম্বার শক্তি স্তরে, সো ইলেকট্রনটা হচ্ছে 3 নাম্বার শক্তি স্তরে আছে, ওকে আছে। 3 নাম্বার শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে? বললাম হচ্ছে এই ডি উপশক্তি স্তরে আছে। তাহলে আমি প্রথমে বললাম এন হচ্ছে 3, তারপর এল কত? এল আমি বললাম হচ্ছে 2, তার মানে আমি বুঝলাম ডি উপশক্তি স্তরে আছে। এখন এইটারও ধরো এইটা পর্যন্ত বলা হইলো, এবার ওই বাসাটা আমি বললাম ও আছে হচ্ছে ধানমন্ডিতে, ধানমন্ডির এত না এই বাসাটায় আছে। আচ্ছা, ওই বাসার কোন রুমটায় আছে বা কোন ফ্লোরে আছে, ধরো কোন রুমটায় আছে, এগুলো হচ্ছে এক একটা রুম নাম্বার, -2 না -1 0 1 2। আমি একটা ইলেকট্রন খুঁজতেছি, কোন একটা ইলেকট্রন খুঁজতেছি যেটা এখানে আছে, যেটা এখানে আছে। আমি কি এখন সব রুম যায় খুঁজবো? টাইম নাই আমার। সো আমার এখন রুম নাম্বারও বলে দিতে হবে। সো ওই রুম নাম্বার কত? ধরো 1। তাহলে তুমি ইজিলি বুঝে গেছো ইলেকট্রনটা কোথায় আছে। প্রথমে 3 নাম্বার শক্তি স্তরে যাবা, 3 নাম্বার শক্তি স্তরে গিয়ে 3d উপশক্তি স্তরে যাবা, 3d উপশক্তি স্তরে গিয়ে এই রুমটায় গিয়ে খুঁজবা, তাইলেই পেয়ে যাবা। ক্লিয়ার? মাথায় ঢুকছে? ওকে। সো এখন আমরা দেখবো এই যে যেগুলাকে রুম 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 বলতেছি, সেগুলোর শেপ আসলে কেমন, কিভাবে কি কেমনে থাকে। সো এই হচ্ছে গিয়ে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে বলতেছিলাম। এই যে দেখো, প্রথমটা এন হচ্ছে কোন শক্তি স্তরে, শেল শক্তি স্তর মিন করে, তারপর একটা উপশক্তি স্তর, এরপর একটা হচ্ছে অরবিটাল বা কোন রুমে আছে। হ্যাঁ, সো এই যে দেখো, এটা আমরা পড়ছিলাম হচ্ছে এই যে গোলাকার একটা শেপ, দেখতে পাচ্ছ? গোলাকার একটা শেপ, গোলাকার একটা শেপ। এগুলো হচ্ছে ওই যে বলছিলাম এস উপশক্তি স্তর গোলাকার হয়। সো এস উপশক্তি স্তরে কি আর কোনো উপশক্তি স্তর আছে? নাই, সরি, এস উপশক্তি স্তরে কি আর কোনো
অরবিটাল আছে? নাই। সো এস এ শুধু এসি থাকে, এটা হচ্ছে তোমার 1s ধরে নাও, এটা হচ্ছে কি 1s। 1s এর পর 2s কেমনে থাকে, এই যে এই হচ্ছে কি তোমার 1s, হ্যাঁ এই যে মাঝখানে এটা হচ্ছে 1s, যে গোল যেই জায়গাটা হচ্ছে ইলেকট্রন খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি সেটাই হচ্ছে অরবিটাল। ক্লিয়ার? সো এখানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি না, গোলাকার একটা জায়গায়, গোলাকার, এটা হচ্ছে 1s। হ্যাঁ 1s এর বাইরে এই ছোট সবুজ গোলটা হচ্ছে 1s। ইলেকট্রন কিন্তু একটা বলের মতো জিনিস, নট সরি পরমাণু কিন্তু একটা বলের মতো জিনিস, নট চ্যাপ্টা কোনো জিনিস, কাগজের মতো তো না। সো একটা বল, ধরো এখানে একটা ছোট বল আছে, তার বাইরে আরেকটা বড় বল আছে। সো এই যে এই বড় যে জায়গাটা দেখতেছো, ধরো একটা ছোট বল, তার বাইরে আরেকটা বড় বল, ভিতরে যে ছোট বল, সেই ছোট বলটা হচ্ছে কি, সেই ছোট বলটা হচ্ছে 1s, আর এই বড় বলটা যেটা, এটা হচ্ছে কি তোমার 2s। এটা কি 2s, আর এটা কি, এটা হচ্ছে 1s। বুঝতে পারছো ইলেকট্রনগুলো কই থাকে? তুমি যে বলো যে ভাইয়া এই যে দেখো 1s2 2s1, এটা কার, এটা কি যে বাজে হাতে লেখা হচ্ছে, 1s2 2s1, এটা কার বলো তো? এটা লিথিয়ামের না, এটা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এই লিথিয়ামের এই দুইটা ইলেকট্রন কই খুঁজে পাবা? এই যে 1s এই জায়গাটায়, এই জায়গাটায়। আর 2s1 এই ইলেকট্রনটা কই পাবা? এই যে এই বেগুনি জায়গাটায়। বুঝতে পারছো ইলেকট্রনগুলো কিভাবে থাকতেছে? এখানে 2s1 এ ধরো একটা ইলেকট্রনই এই সব জায়গায়, এই সব জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক নাই, কিন্তু এই জায়গায় খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বেশি। বেগুনি কিন্তু এখানেও আছে, বেগুনি কিন্তু এই পর্যন্ত চলে আসছে, দেখো এখানেও একটা বেগুনি ডট আছে। তো এখানে যাই খুঁজবা তুমি, তুমি ওখানে খুঁজলে ওরে পাওয়ার চান্স খুবই কম, কারণ ওখানে 2-1 বার গেছে মাত্র, রাইট? আচ্ছা এরপর দেখো পি, ওই যে বলছিলাম ডাম্বল শেপের, এই যে দেখো এই পাশে থাকে একটু, এই পাশে থাকে, মাঝখানে এই জায়গাটা থাকে না ইলেকট্রন। বুঝা গেছে? পিতে যে ইলেকট্রনগুলো থাকে ওরা এইভাবে ছড়ায় থাকে, এইভাবে বিন্যস্ত হয়, যে এইদিকে একটু থাকে, এদিকে একটু থাকে, কোনো একটা অ্যাক্সিসে। এটা ধরো এক্স অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস, এটাকে যদি আমি এদিকে আরো বাড়ায় দিই, সো এই যে এক্স অ্যাক্সিসের এইদিকে, এক্স অ্যাক্সিসের এইদিকে। বুঝা গেছে? আবার হচ্ছে যদি এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে পিএক্স। মনে আছে ওই যে তিনটা রুমের একটার নাম ছিল হচ্ছে পিএক্স, এই যে একটার নাম ছিল পিএক্স, একটার নাম হচ্ছে পিওয়াই, আর একটার নাম পিজেড। পিজেড পিএক্স কেন এটার নাম পিএক্স নাম? কারণ হচ্ছে ওরা এমনে থাকতেছে। পিওয়াই যদি হতো তাহলে এক্স অ্যাক্সিসে থাকতেছে তাই পিএক্স, যদি পিওয়াই হতো তাহলে কই থাকতো? তাহলে হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিসে থাকতেছে। বুঝা গেছে? এই যে এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে থাকতেছে। ক্লিয়ার? আর পি জেড হলে এভাবে এভাবে থাকতো, বুঝতেই পারতেছো, এই যে জেড অ্যাক্সিসে থাকতেছে, এই যে জেড অ্যাক্সিসে থাকতেছে। ক্লিয়ার? আচ্ছা আর ডি যেটা 3D তে যেটা, ওই যে বলছিলাম ডাবল ডাম্বেল, সো 3D দেখো ভাইয়া, এটা কিন্তু কোনো অ্যাক্সিস বরাবর ডাম্বেলগুলো যাচ্ছে না, এই ডাম্বেলগুলো যাচ্ছে হচ্ছে কি এই অ্যাক্সিসের মাঝ বরাবর, কোন একটা অ্যাক্সিসের। এই যে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এই যে না গেছে এক্স অ্যাক্সিস দিয়ে, না গেছে ওয়াই অ্যাক্সিস দিয়ে, এক্স আর ওয়াই এর মাঝখানের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দিয়ে গেছে, দেখছো? এক্স আর ওয়াই এর মাঝখানে জায়গাগুলো দিয়ে গেছে, জেড অ্যাক্সিস বরাবর ওদের কিছুই নাই, এক্স আর ওয়াই এর মাঝ বরাবর দিয়ে গেছে। সো এটার নাম হচ্ছে 3D XY, এটার নাম কি 3D XY। ওকে, সো এটা যদি 3D YZ হইতো তাইলে কেমন হইতো? 3D YZ হলে হচ্ছে Y আর Z এর মাঝখানে থাকতো, না Y দিয়ে থাকতো না Z দিয়ে থাকতো। আর হচ্ছে যদি XZ হতো তাহলে X আর Y X আর Z এর মাঝখান দিয়ে থাকতো। সো এইভাবে করে 3D XY, 3D XZ আর হচ্ছে 3D YZ পাবা। এই তিনটা হইছে। এটা কাদের? এটা ডি উপশক্তি স্তরে, এটা ডি উপশক্তি স্তরে তিনটা অরবিটালের হিসাব পেয়ে গেছো। আরো দুইটা বাকি আছে। আরো কয়টা বাকি আছে? দুইটা বাকি আছে। ওই দুইটার একটা হচ্ছে 3D x² - y²। এইটাকে আমি এভাবে ডট দিয়ে দেখাই নাই, কারণ হচ্ছে কি ওটা অনেক হিজিবিজি হয়ে যাচ্ছিল, বুঝতা না। আর x² - y², এটা হচ্ছে 3D x² - y²। এটা হচ্ছে গিয়ে কি হয়েছে, এই ছবিটা দেখো, এই ছবিটাতে এই যে এই বরাবর x দেখাইছি না, এই বরাবর y। সো এই ডাম্বলগুলো যদি x দিয়েও যেত আবার y দিয়েও যেত, যদি এরকম হয় তাহলে ওইটা হচ্ছে গিয়ে 3D x² y²। এবার কিন্তু x দিয়েও যায় না, y দিয়েও যায় না, গেছে কই? গেছে হচ্ছে এই যে মাঝখানে জায়গাগুলো দিয়ে, এটা মাঝখানে জায়গাগুলো দিয়ে গেছে না। তো এটা হচ্ছে xy। আর যখন x দিয়েও গেছে, এই যে দেখো আমি যদি এই লাইনটাকে বাড়াই তাহলে দেখো এটা x দিয়েও গেছে, আবার এই যে বরাবর হচ্ছে y যদি হয়, এই যে y দিয়েও গেছে।
বুঝতে পারছো? ক্লিয়ার? এটা হচ্ছে 3D x² - y², আর এটা হচ্ছে 3D হচ্ছে z²। জেড অ্যাক্সিসে এরকম থাকে, আর মাঝখান দিয়ে এই যে একটা রিং এর মতো স্ট্রাকচার থাকে। এই হচ্ছে গিয়ে তোমার কি, এটা হচ্ছে গিয়ে তোমার 3D z², 3D z²। সো এই 5টা হিসাব পাইছো, এই যে একটা আর এখানে এই যে তিনটা যদি 3 অ্যাক্সিসে 3 ভাবে থাকতো। ক্লিয়ার? সো এই হচ্ছে ডি এর 5টা। সো এখন একটা জিনিস, এই যে এটা বলছিলামই, এস এ হলে এম এর ভ্যালু হয় 0, পি তে হলে এম এর ভ্যালু হয় -1 0 1, ডি তে হলে এম এর ভ্যালু হয় -2 -1 0 1 2, আর এফ এ হলে কয়টা ভ্যালু হয়? 7টা ভ্যালু হয়। ক্লিয়ার? এই যে 7টা অরবিটাল, 7টা রুম ক্রিয়েট হইলো, প্রত্যেকটা রুমে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টা করে, প্রত্যেকটা রুমে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে? এখন একটা জিনিস মিলাই দেয়, দেখো মজার জিনিস, যদি এক নাম্বার মানে এল যদি 0 হয় তাহলে তোমার এম এর কয়টা ভ্যালু থাকে? একটা। মানে কয়টা অরবিটাল থাকে? এল যদি 0 হলে কয়টা অরবিটাল থাকে? একটা। এল যদি 1 হয় কয়টা অরবিটাল দেখতেছো? দেখো তো, -1 0 1 তিনটা। এল যদি 2 হয় তাহলে কয়টা অরবিটাল দেখতেছো? 5টা। এল যদি 3 হয় কয়টা অরবিটাল দেখতেছো? 7টা। এল এর ভ্যালু থেকে কি তাহলে কয়টা অরবিটাল ক্রিয়েট হবে এটা বের করা যাবে? হ্যাঁ যাবে। এই যে এটার জন্য এইটা দেখো মিলে গেছে, এটার সাথে মিলে গেছে। এল যদি 0 হয়, এল এর জায়গায় 0 বসাও, কত আসে? 2 × 0 + 1 কত আসলো? 1। তাহলে এই যে একটাই তো। কয়টা অরবিটাল পাইছো? একটা। এল এর ভ্যালু যদি 1 হয়, এল এর ভ্যালু যদি কত হয়? 1 হয়, এল এর জায়গায় 1 বসাও, 2 × 1 কত হয়? 2 + 1 কত হলো? 3। সো এই যে দেখো 3টা অরবিটাল পাও। ঠিক আছে? সো এল এর ভ্যালু যত হবে সেটার উপর বেস করে কয়টা অরবিটাল পাবা সেটা কিন্তু এই ফর্মুলা দিয়ে বের করতে পারতেছো। ক্লিয়ার? ওকে। সো ফাইনাল ওয়ান, আমরা এখন পড়তেছি যে শেষ জিনিসটা, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো আমি বলছি যে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো নিজের অ্যাক্সিসের উপরও ঘুরে, নিউক্লিয়াসের চারপাশে তো ঘুরে, নিজের অক্ষের উপরও ঘুরতে থাকে। এই যে এভাবে দেখো, এই যেভাবে নিজের অক্ষের উপরও ঘুরতে থাকে। ঠিক আছে? এখন এই ঘূর্ণনটা হতে পারে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। তাহলে তুমি একটা জিনিস দেখো, তোমার হচ্ছে গিয়ে ওর অপশন কয়টা? 2টা। আর টোটাল প্রবাবিলিটি কত? 1। তাহলে যে কোনো দিকে ঘোরার সম্ভাবনা কত? ঘড়ির কাঁটার দিকে ঘোরার সম্ভাবনা কত বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার সম্ভাবনা কত? 2টাই হাফ। হ্যাঁ, যে আমি বললাম যে ভাই আমার কাছে 2টা অপশন আছে, আমি কোনটা পাবো? 2টার চান্সই 50-50। ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। সো 2টার তার কেসে সম্ভাবনা কত? হাফ। সো এখন হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি আমরা হাফ দিয়েই প্রকাশ করি। একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে প্লাস হাফ না মাইনাস হাফ? ঠিক নাই, যেটা মন চায় ধরো। তুমি ঘড়ির কাঁটার দিকে প্লাস হাফ ধরলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাইনাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্লাস হাফ ধরলে ঘড়ির কাঁটার দিকে হবে মাইনাস হাফ। তোমার যেটা যা মন চায় ধরো, বাট মাথায় রেখো এখানে যে 2টা ইলেকট্রন থাকে না, একটা অরবিটালে যে 2টা ইলেকট্রন থাকে, এই যে বলছিলাম, কই গেল, এই যে 2টা ইলেকট্রন থাকে, 2টা করে ইলেকট্রন বলছিলাম। 2টা ইলেকট্রন কখনো একই স্পিনে থাকবে না। একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আমি তখন আপওয়ার্ড স্পিন দিলাম, আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধর ডাউনওয়ার্ড স্পিন দিলাম, ধরে নাও। যদি এরকম হয়, একটা যদি উপরে হয় একটা যদি নিচে হয়, মানে একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এটা সবসময় হবে। কি হবে? একটা ঘড়ির কাঁটার দিকে হইলে আরেকটা সবসময় বিপরীত দিকে ঘুরবে, 2টা একদিকে ঘুরবে না। ওকে? সো যদি স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টাই হয়, বেশি হয় না, এত পেঁচানো না এখানে, হয় প্লাস হাফ হবে নাহলে মাইনাস হাফ হবে। যদি স্পিন কোয়ান্টাম সংখ্যা একটার প্লাস হাফ হয় আরেকটা কত হবে? মাইনাস হাফ হবে। এই যে এখানে দেখে নাও, এস উপশক্তি স্তর, এম 0, আর সেখানে ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হতে পারে? প্লাস মাইনাস হাফ, মানে প্লাস হাফও হইতে পারে মাইনাস হাফও হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা বলছে কোন অরবিটালটি সম্ভব? 3f সম্ভব। 3 যদি n যদি 2 হয়, n যদি 3 হয়, f এর ভ্যালু 3 হতে হবে। সরি, l এর ভ্যালু কত হতে? f এর জন্য l এর ভ্যালু কত হতে হবে? l এর ভ্যালু 3 হতে হবে, তাই না? NO3 LO3 পসিবল না, এটা বাদ। 2d, n যদি 2 হয়, d এর জন্য l এর ভ্যালু হতে হবে 2, পসিবল? NO2 LO2 না, কারণ আমরা জানি n-1 হবে l এর ভ্যালু, এটাও বাদ। 1p একই কারণে বাদ হবে, শুধু 5s। ঠিক আছে? কারণ n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 5, l এর ভ্যালু কত? s এর জন্য 0। সো সম্ভব, 0 থেকে 4 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। বলছে একটি 4s ইলেকট্রনের n, l ও m এর মান বের করো। 4s
মানে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত বুঝে গেছি 4, রাইট। এস তার মানে হচ্ছে তোমার এল এর ভ্যালু কত, এস হলে এল এর ভ্যালু কত হয়, 0ই হয়। আর এল এর ভ্যালু 0 হলে এম এর একটাই ভ্যালু হয়, 0ই হয়। সো 400। সো এই যে দেখো কোয়ান্টাম নাম্বার এইভাবে লিখি। আমি যদি এখন লিখি 400, তুমি বুঝে যাবা এটা হচ্ছে 4s এর একটা ইলেকট্রন। আমি যদি লিখি 410, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে, এই যে 4 নাম্বার শক্তি স্তর, 1 মানে হচ্ছে পি, এই পি এর যে 3টা রুম আছে সেই 3টা রুমে কোয়ান্টাম নাম্বার কত কত, -101, তাই না? তার মানে হচ্ছে এটা px, এটা py, এটা pz। তাই তুমি বুঝে গেছো যে 4 মানে 4 নাম্বার শক্তি স্তর, 1 মানে p, আর 0 মানে এই রুমটাকে মিন করতেছি। বুঝতে পারছো এই রুম মানে কি, py এ আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? সো এই যে এই নাম্বারগুলো দেখে এখন তুমি বলে দিতে পারবা। আর লাস্টেরটা বলতেছে যে সোডিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন কোয়ান্টাম সংখ্যাগুলো সঠিক। সোডিয়ামের যে শেষ ইলেকট্রনটা যদি দেখো 1s2, 2s2, 2p6, 3s1 সর্ববহিস্থ শক্তিস্তর। সো এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে সর্ববহিস্থ ইলেকট্রন এটাই, n এর ভ্যালু 3, l এর ভ্যালু কত, l এর ভ্যালু হচ্ছে 0, কারণ যেহেতু s, সো l এর ভ্যালু 0ই হবে। l এর ভ্যালু 0, m এর ভ্যালু কত হবে, 0ই হবে। আর তোমার যে s যেটা স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু হচ্ছে যেহেতু একটা থাকলে আমরা প্লাস হাফ ধরি, সেকেন্ডটার জন্য আমরা মাইনাস হাফ ধরি। সো 300 হাফ, 300 প্লাস হাফ ধরে নাও। দেখো কই আছে 300 প্লাস হাফ আছে, এই যে 300 প্লাস হাফ, 1 নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার? সো আজকে এতটুকুই, কোয়ান্টাম নাম্বার ফর ইউ অল। আজকে আমরা অনেক কিছু শিখে ফেললাম। আমরা বোর পরমাণু মডেল বাদ দিয়ে একটা নতুন পরমাণু মডেল দেখলাম, আমরা দেখলাম ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি কিভাবে থাকে। সো আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আরো নতুন টপিক নিয়ে দেখা যাবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।